হ্যালো, আসসালামু আলাইকুম। মাস্টার শেষ পর্বের ছেলেমেয়েরা, তোমরা কি ক্লাসে অ্যাটেন্ড করতেছো? আমি তোমাদের আজকে ইকোলজি থেকে প্রথম টপিকস আলোচনা করার জন্য বসছি। তোমরা কি রেডি? তোমাদের প্রথম টপিকস হচ্ছে ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ভেজিটেশন, অর্থাৎ ভেজিটেশন বন্টন বিস্তার নিয়ন্ত্রণকারী প্রভাবক সমূহ। এই প্রভাবক সমূহ কিভাবে পরিবেশে উদ্ভিদকে নিয়ন্ত্রণ করে সেটাই এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়কে যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ভেজিটেশনটা কি। ভেজিটেশন হচ্ছে যে কোনো জায়গায় বিস্তার লাভকারী, অর্থাৎ মানে উৎপাদিত এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কোনো একটা উদ্ভিদ অঞ্চল, যেটাকে আমরা বলি ভেজিটেশন। সম্পূর্ণ উদ্ভিদ অঞ্চলকে আমরা ভেজিটেশন বলি। এই ভেজিটেশনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থাকতে পারে, বিভিন্ন আকার আকৃতি প্রকার প্রকৃতি বিশিষ্ট উদ্ভিদ থাকতে পারে। এখন আমাদের পাঠ্য বিষয়টা হচ্ছে এই উদ্ভিদগুলা ওই পরিবেশের সাথে অভিযোজিত হয় কি কি প্রভাব, কি কি বিষয় প্রভাব ফেলে। সেই বিষয়গুলার মধ্যে আমাদের তিনটা বিষয় আছে। জলবায়ুগত কতগুলো বিষয় আছে, মৃত্তিকাজনিত কতগুলো বিষয় আছে, এবং ভূপৃষ্ঠ গঠন আর মৃত্তিকাজনিত বিষয়কে এক করলে আরেকটা প্রভাবক হচ্ছে জীবগত প্রভাবক। এই তিনটা প্রভাবকের মধ্যে আমাদের আজকের যে প্রভাবক, এই প্রভাবকটা হচ্ছে জলবায়ুগত প্রভাবক। এই প্রভাবকের মধ্যে আছে হচ্ছে তাপমাত্রা, আলো, বায়ু প্রবাহ, বায়ু না, এবং আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় অংশ, পরিবেশের জলীয় অংশ। এই পরিবেশ, তাহলে পরিবেশের যেসব উপাদান কার্যকারণ জীবের বৃদ্ধি, বিকাশ ও বন্টন নিয়ন্ত্রণ করে। কি করে? জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিকাশ নিয়ন্ত্রণ করে এবং বন্টন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যেটা আমাদের পাঠ্য অংশ, ডিস্ট্রিবিউশন। এই বিষয়গুলোকে আমরা প্রভাবক বলছি, এবং এই প্রভাবকের, জলবায়ুগত প্রভাবকের মূল প্রভাবক হচ্ছে আলু। আজকে আমার পাঠ্য অংশ আলু। উদ্ভিদ কুলের, অর্থাৎ ভেজিটেশনকে যদি বাংলা করা হয় তাহলে আমরা উদ্ভিদ কুল বলতে পারি, শুধু উদ্ভিদ নয়। উদ্ভিদ কুলে কি কি থাকবে? উদ্ভিদ কুলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থাকবে। সেই প্রজাতিগুলা বৃক্ষ প্রজাতি হতে পারে, আবার গুল্ম প্রজাতি হতে পারে, আবার বিরুৎ প্রজাতি হতে পারে। এখন এই বিভিন্ন উদ্ভিদগুলা কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে বিকশিত হবে, অর্থাৎ ফুল ফল ধারণ করবে, এবং কিভাবে এরা কোনো জায়গায় পরিপূর্ণ অভিযোজিত হয়ে প্রতিষ্ঠিত হবে, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ করার জন্য যে উপাদানগুলা, তার মধ্যে আলো এবং তাপমাত্রা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তাহলে আলো কি? আলো হচ্ছে সূর্য থেকে আগত তরঙ্গ দৈর্ঘ্য। কতগুলা তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা আলোক রশ্মিটা কিন্তু দেখতে পাই, এটাকে বলা হয় ভিজিবল রশ্মি। অর্থাৎ এই অংশটাকেই আমরা ভালোভাবে আগে দেখব। তাহলে আমরা আলোর মূল রশ্মিগুলাকে আমরা কি বলি? ফোটন বলি, যেটা দেখতে পাই, ফোটন কণা। অর্থাৎ আলোক রশ্মিটা কি দিয়ে গঠিত? ফোটন কণা দিয়ে গঠিত। ফোটন কণাগুলাকে আমরা যদি হিসাব করতে যাই পদার্থবিজ্ঞানের ভাষায়, এগুলাকে কোয়ান্টাম বলে। তাহলে এই কোয়ান্টামের আমাদের মানে পাঠ্য অংশের জন্য আমাদের যেটা দরকার, উদ্ভিদ এটাকে কিভাবে ব্যবহার করে বলে জানি আমরা। সাধারণত আমরা জানি যে আলোক রশ্মিকে ব্যবহার করে সে সালোক সংশ্লেষণ করে। তাহলে সালোক সংশ্লেষণের জন্য আলোর কি সকল তরঙ্গ দৈর্ঘ্যকে সে ব্যবহার করে, না শুধু কতগুলা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে? আমরা জানি যে শুধু ভিজিবল বা দেখা যায়, আমরা চোখে দেখতে পাই, এই অংশটুকুই সে ব্যবহার করে। এবং এই ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমরা বলি বেনিয়া সহ কলা বলি, বর্ণালী বলি, তারপরে ভিবজিওর বলি, অথবা এই ভিবজিওর গুলার তরঙ্গ দৈর্ঘ্যের কতক্ষণই তরঙ্গ দৈর্ঘ্য কাজ করে। সাধারণত প্রথম 1 থেকে যদি শুরু করি আমরা, তরঙ্গ দৈর্ঘ্যগুলার মাপার কিন্তু মিটার হচ্ছে ন্যানোমিটার বা মাইক্রোমিটার। ন্যানোমিটার বা মাইক্রোমিটারের মাপ কিন্তু আমরা আগে থেকেই জানি। এই ন্যানোমিটার মাইক্রোমিটারের কতটুকু অংশ জুড়ে সাধারণত আমাদের ভিজিবল স্পেকট্রামটা থাকে? ভিজিবল স্পেকট্রাম থাকে হচ্ছে 390 থেকে শুরু করে সাধারণত 720 বা 760 পর্যন্ত থাকে। সেই 720 বা 760 পর্যন্ত যদি ক্রমান্বয়ে আমরা লাইটগুলোকে যেই বর্ণে দেখতে পাই, সেই বর্ণ অনুযায়ী যদি বলি, তাহলে সবচেয়ে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণটার নাম হচ্ছে বেগুনি বর্ণ, এবং সর্বোচ্চ যেটা দেখতে পাই সেটার নাম হচ্ছে লাল বর্ণ। এবং সালোক সংশ্লেষণের জন্য সাধারণত যেটুকু বর্ণ ব্যবহার করে, অতটুকু বর্ণের একদম নিচের বর্ণটাকে, অর্থাৎ বেগুনি বর্ণ এবং নীল বর্ণকে ব্যবহার করে। আর সর্বোচ্চ বর্ণ হিসাবে সে ব্যবহার করে হচ্ছে কলা, অর্থাৎ কমলা এবং লাল বর্ণ। কমলা এবং লাল বর্ণ তাহলে কতটুকুর মধ্যে পাচ্ছি আমরা? সাধারণত এই 390 থেকে শুরু করে 390 থেকে 400-র মধ্যে নিচের বর্ণালীটা পাই, আর সর্বোচ্চ বর্ণালী পাই হচ্ছে আমরা 760 পর্যন্ত। অর্থাৎ এদিকে 600 থেকে 760 পর্যন্ত বর্ণালী পাই। এই বর্ণালীগুলা ব্যবহার করে সাধারণত সালোক সংশ্লেষণ করা হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষণে এইটুকুই বর্ণালী ব্যবহার করে। তাহলে এই বর্ণালীগুলা সব প্রজাতির উদ্ভিদ কি সমানভাবে ব্যবহার করতে পারে? তা পারে না। এক এক প্রজাতির উদ্ভিদ এক এক বর্ণালী ব্যবহার করে, এবং এক এক জায়গার উদ্ভিদ, যেমন পাহাড়ি অঞ্চলের উদ্ভিদ একভাবে ব্যবহার করে উদ্ভিদ আলোক রশ্মিকে, আবার সমতল ভূমির উদ্ভিদ একভাবে ব্যবহার করে, আবার জলাভূমির উদ্ভিদ একভাবে ব্যবহার করে আলোক রশ্মিগুলাকে। এইভাবে ব্যবহার করার পর ওরা যেই জিনিসটা পায় সেটা হচ্ছে এই জিনিসগুলাকে ব্যবহার করার ফলে, এবং এই জিনিসগুলা বিভিন্ন প্রজাতি বিভিন্নভাবে ব্যবহার করে বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আধিক্য দেখা যায়। এবং এক এক জায়গায় এক এক রকমের আধিক্য হওয়ার কারণ হচ্ছে ভূপৃষ্ঠে কিন্তু সূর্যালোক সমানভাবে পতিত হয় না। এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেহেতু বিভিন্ন রকমের সূর্যালোক পতিত হয়, সেজন্য বিভিন্ন রকমের ভেজিটেশনও তৈরি হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে বেশিরভাগ সময় খাড়া রৌদ্র পড়ে, খাড়া রৌদ্রের কিন্তু তাপ বেশি, ফলে ওদিকে তাপ বেশি সহ্য করতে পারে এমন উদ্ভিদ জন্মাবে। আবার নিরক্ষীয় অঞ্চলে কিন্তু উদ্ভিদ বেশি জন্মায়, বড় উদ্ভিদ এই জন্য। এবং এখানে সাধারণত রেইন ফরেস্ট হয়। নিরক্ষীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু সমৃদ্ধ ভেজিটেশন দেখা যায়। এই কারণে, কেন? কারণ এখানে উদ্ভিদের তাপের যে গ্রহণযোগ্যতা ওটা অনেক বেশি। আর মেরুর কাছাকাছি সাধারণত তির্যকভাবে পড়ে, অর্থাৎ ওটা খাড়াভাবে পড়ে, আর এদিকে পড়ে নিরক্ষীয় অঞ্চলে পড়ে খাড়াভাবে, আর মেরু অঞ্চলে পড়ে তির্যকভাবে। তির্যকভাবে তাপ পড়ার কারণে এখানে তাপমাত্রা কম হয়,
অর্থাৎ তাপের পরিমাণ কম হয়, তাপ নিতে পারে কম, খাদ্য তৈরি করতে পারে কম এবং উদ্ভিদ অভিযোজিত হতে পারে কম। এই জন্য এইসব অঞ্চলে অর্থাৎ তুন্দ্রা অঞ্চল বা এই শীতল অঞ্চলগুলোতে যেহেতু লাইটের পরিমাণ কম, সেই জন্য এখানে উদ্ভিদ জন্মায় কম, অর্থাৎ নিম্ন তাপমাত্রার উদ্ভিদেরা এইসব জায়গায় সাধারণত জন্মায়। এবং আরো একভাবে তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে উদ্ভিদকে, সেটা উদ্ভিদ মানে উদ্ভিজ্জকে, অর্থাৎ উদ্ভিদ কোথায় বেশি হবে, কোন ধরনের উদ্ভিদ হবে সেইগুলার জন্য এখানে যেসব উদ্ভিদগুলা কিন্তু অনেক সময় উদ্ভিদের যে পতন, অর্থাৎ এই খাড়াভাবে পতন বা তির্যকভাবে পতন, যেভাবেই হোক না কেন বাতাসের যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলা যেহেতু আলোক রশ্মিকে শোষণ করে ফেলে, যেমন মেঘের দিনে আমরা কিন্তু আলোক রশ্মিকে খুব ভালোভাবে দেখতে পাই না, তার কারণ জলীয় বাষ্প, তারপরে অন্যান্য ধূলিকণা, এগুলা কিন্তু আলোক রশ্মির বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে, বাকি অংশটা আমরা দেখতে পাই। এবং ফলে উদ্ভিদ এই সব সময়ে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণের সঠিক কাজটা করতে পারে না, কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে এই সময়েও আবার সালোক সংশ্লেষণ করতে পারে। এই জন্য এমনও অনেক উদ্ভিদ আছে যারা বরফে ঢাকা অবস্থায়ও কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে, যেমন তুন্দ্রা অঞ্চলে কিন্তু যদি বরফে ঢাকাও থাকে তারপরেও কিছু কিছু উদ্ভিদ জন্মায়, উদ্ভিদের পরিমাণ কম কিন্তু উদ্ভিদ জন্মায়। এবং এইসব উদ্ভিদগুলো একটা নির্দিষ্ট রেঞ্জে, অর্থাৎ বরফের ভিতরেও কিন্তু আলোক রশ্মি ঢুকতে পারে, একদম 40 সেন্টিমিটার আবরণ দিয়ে, যদি বরফের আবরণ দিয়ে ঢাকা থাকে তার মধ্যেও কিন্তু উদ্ভিদ জন্মাতে পারে। তাহলে আলোকের এই যে মানে তীব্রতা, এবং অতি তীব্রতা যেমন সহ্য করতে পারে না, আবার নিম্ন তীব্রতায়ও কিন্তু উদ্ভিদ সাধারণত সহজভাবে জন্মাতে পারে না। এই তীব্রতার উপর ভিত্তি করে দুই প্রকারের উদ্ভিদ জন্মায়। যেমন পাহাড়ের পূর্বাঞ্চলে যে উদ্ভিদগুলা জন্মায় এগুলা বেশি রোদ পায় এবং সহজে নিজেদেরকে ইয়ে করতে পারে। আবার মাটির সাথে সম্পর্কিত যেসব উদ্ভিদ আছে, এমন একটা উদ্ভিদ আছে যেমন কোনো একটা রেইন ফরেস্ট, সেই রেইন ফরেস্টে বড় বড় উদ্ভিদ আছে, বড় বড় উদ্ভিদের পাতাগুলো উপর থেকে যদি তার ক্যানোপি দিয়ে সূর্যের আলোক রশ্মিটাকে সে ঢেকে ফেলতে পারে, তাহলে কিন্তু নিচের উদ্ভিদগুলা খুব একটা লাইট পায় না, কিন্তু ওরাও তো জন্মায়। তার মানে কি, ওরা বড় বৃক্ষগুলা যেরকম আলো বেশি আলো পছন্দ করে, ও এরা নিচের যারা জন্মায় ওরা কিন্তু ছায়া পছন্দ করে। এই জন্য এই আলোর মানে তীব্রতা এর উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সাধারণত তীব্র আলো পছন্দকারী গুলাকে বলা হচ্ছে আলু প্রেমী বা হেলিওফাইটস, আর যারা ছায়ায় বসবাস করে এদেরকে বলা হচ্ছে ছায়াপ্রেমী বা সায়োফাইট। এই ছায়াপ্রেমী বা আলুপ্রেমী এই দুইটা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ ওদের অভিযোজন বৈশিষ্ট্যগুলা কিন্তু আলাদা। তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবা, এখানে আলুপ্রেমী এবং ছায়াপ্রেমী উদ্ভিদের যে বৈশিষ্ট্য দেওয়া আছে সেই বৈশিষ্ট্যগুলা, যেমন এরা আলুতে জন্মাতে পারে আর এরা ছায়ায় জন্মাতে পারে। যারা আলুতে জন্মাতে পারে এদের কাণ্ড সাধারণত শক্ত হয়, এদের কাণ্ড আবার নরম হয়। যারা ছায়াপ্রেমী এদের কাণ্ড নরম হয়। আবার আলু প্রেমীদের শাখা প্রশাখা বেশি থাকে, আবার ছায়াপ্রেমীদের শাখা প্রশাখা কম থাকে। এদের পাতা গাঢ় সবুজ হয়, অর্থাৎ যারা আলু পছন্দ করে এদের পাতার রং গাঢ় সবুজ হয় এবং সাধারণত লুমস হয়, পুরু হয়, আর পাতলা হালকা হয়, তেমন লুমস হয় না এবং পাতলা হয়। ত্বক সবসময় পুরু হবে আলু প্রেমীদের উদ্ভিদের, আর ত্বক পাতলা এবং একস্তর বিশিষ্ট হবে সাধারণত ছায়াপ্রেমী উদ্ভিদের ক্ষেত্রে। এবং মানে পৃষ্ঠেও তল বিষম পৃষ্ঠ হতে পারে সাধারণত আলু প্রেমীদের ক্ষেত্রে, আর সমপৃষ্ঠ হচ্ছে ছায়াপ্রেমীদের ক্ষেত্রে। পত্ররন্ধ্রের সংখ্যাও সাধারণত উপরে বেশি থাকে বা নিচে বেশি থাকে, আর ছায়াপ্রেমীদের ক্ষেত্রে উভয় পৃষ্ঠে সমানভাবে বিস্তৃত থাকে কিন্তু সংখ্যায় কম থাকে। এবং সাধারণত পেলিসেড প্যারেনকাইমা, অর্থাৎ তোমরা অন্তর্গঠনগত যে ইয়েগুলা বৈশিষ্ট্যগুলা জানো, প্যারেনকাইমা কিন্তু পাতায় দুই রকমের প্যারেনকাইমা থাকে, একটা পেলিসেড প্যারেনকাইমা, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। অর্থাৎ স্পঞ্জি প্যারেনকাইমা হচ্ছে যেই প্যারেনকাইমার মধ্যে বাতাস চলাচলের স্থান থাকবে, আর পেলিসেড প্যারেনকাইমা কিন্তু খুব ঠাসাভাবে বিন্যস্ত থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু আলুপ্রেমী উদ্ভিদগুলা সাধারণত পেলিসেড প্যারেনকাইমা বেশি থাকে,
আর ছায়াপ্রেমী উদ্ভিদগুলোর প্যারেনকাইমা সাধারণত স্পঞ্জি প্যারেনকাইমাটাই বেশি থাকে। আর তোমার ওরা ফুল ফল বেশি ধরাতে পারে, গাছ যেহেতু বড় হয়, উদ্ভিদ মানে ওদের আলোক ইন্টেন্সিটি যেহেতু বেশি নেয়, খাদ্য বেশি তৈরি করতে পারে, ফলে আলোপ্রেমী উদ্ভিদগুলার ফুল ফলও বেশি হবে, আর ছায়াপ্রেমী উদ্ভিদের ফুল ফল সাধারণত কম হবে। আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আলোপ্রেমী উদ্ভিদের কিন্তু অক্সিজেনের পরিমাণ বেশি উৎপন্ন হয়, আর ছায়াপ্রেমীর সাধারণত কম হয়। অক্সিন চিনো তো? বৃদ্ধি হরমোনের নাম হচ্ছে অক্সিন। তার মানে ছায়াপ্রেমীদের এই অক্সিনটা বেশি থাকতে হয়, কারণ ওদেরকে লাইট কম পাওয়ার কারণে বৃদ্ধি হরমোন দিয়েই করাইতে হয়। এজন্য আলুপ্রেমীদের ক্ষেত্রে হরমোনটা কম থাকবে। আর উদ্ভিদের বিস্তার এবং বৃদ্ধিতে যদি আমরা আলুর জন্য এই যে আলুর কিভাবে প্রভাব ফেলে এটা যদি ভালোভাবে দেখতে যাই, তাহলে আলুর যে মানে গ্রহণযোগ্যতা, এটার উপর ভিত্তি করে কিন্তু সাধারণত উদ্ভিদের তাপমাত্রা, উদ্ভিদের পরিবেশের তাপমাত্রাও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বেশি তাপ যখন থাকে তখন তাপমাত্রা বেড়ে যায়, বেশি কম তাপ যখন থাকে তখন তাপমাত্রা কমে যায়। এই জন্য কিন্তু মেরু অঞ্চলে সাধারণত তাপমাত্রা মাইনাসে চলে যায়, এবং মাইনাসের কারণে এই তাপমাত্রাটা তোমার নির্দিষ্টভাবে কিছু উদ্ভিদের জন্য নির্ধারিত হয়। আবার যেহেতু কম তাপমাত্রা থাকে, এই জন্য এখানে খুব বেশি একটা উদ্ভিদ জন্মায় না। এবং আলুর প্রাপ্যতা এবং পরিবেশের যে গঠন, পরিবেশের অন্যান্য উপাদানের যে অবস্থান, এইসবের উপর ভিত্তি করে এই ভেজিটেশনটা কিন্তু বিভিন্ন রকমের ভাবে বিস্তার লাভ করে। এই বিভিন্ন রকমের বিস্তার লাভের মধ্যে আমরা যেহেতু আলুর উপর ভিত্তি করে যেহেতু আলুপ্রেমী এবং ছায়াপ্রেমী উদ্ভিদ পেয়েছি, ঠিক সেভাবে আমরা যদি তাপমাত্রাকে প্রভাবক হিসাবে এখন বিবেচনায় নেই, তাহলে তাপমাত্রা কি করে? তাপমাত্রা আমরা পাচ্ছি কোথা থেকে? আলুর ইন্টেন্সিটি থেকেই কিন্তু তাপমাত্রাটা নির্ধারিত হয়। ঠিক একইভাবে যেভাবে সে আলুপ্রেমী ছায়াপ্রেমী হয়ে উদ্ভিদ জন্মায়, এই উদ্ভিদগুলা কিন্তু তাপমাত্রাকেও ব্যবহার করার জন্য ওইভাবেই নির্ধারিত হয়। তাপমাত্রার ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা আমরা চিনি। তাপমাত্রা কি? আলুর পরিমাণ, উষ্ণতা এবং অনুভূতি, অর্থাৎ আমরা উষ্ণ বা শীতল অনুভূতি যে প্রাপ্ত হই, সেই উষ্ণ শীতল অনুভূতির প্রকাশটাই হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলোক রশ্মি সরাসরি যেমন কাজ করতে পারে, ঠিক একইভাবে আলোক রশ্মি আবার সেই বৃদ্ধি এবং বিপাকের ক্ষেত্রে তার তাপমাত্রাকে নির্ধারণ করে অন্যান্য প্রভাব বিস্তার করতে পারে। এবং সেই আলো আবার এই তাপমাত্রাটাকে একটা নির্দিষ্ট রেঞ্জে রেখে ভেজিটেশনটা কিন্তু বিভিন্নভাবে পরিবর্তিত হয়। তাহলে রেঞ্জটা কি দাঁড়াচ্ছে? সাধারণত 0 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মধ্যে সাধারণত উদ্ভিদ এই কাজগুলা, অর্থাৎ তার বিপাকীয় কাজ, বৃদ্ধির কাজ এবং অন্যান্য পুষ্পায়নের কাজ এবং মানে পুরা ফেনোলজি কি? উদ্ভিদের জীবনচক্রটাকে সে পরিবর্তিত করার জন্য তাপমাত্রা তার পদে পদেই নির্দিষ্ট তাপমাত্রায় সে তার এইসব কাজগুলাকে সমাধান করে। তাহলে 0 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পর্যন্ত যদি উদ্ভিদের বৃদ্ধির জন্য নির্ধারণ করা থাকে, স্কেল নির্ধারণ করা থাকে, এর মধ্যে এই তাপমাত্রাটা কিন্তু একটা মানে এক এক প্রজাতির জন্য এক এক রকম, এক এক সময়ে এক এক রকম। অঙ্কুরোদ্গমের সময় একরকম তাপমাত্রা নির্ধারণ করে, শালক সংশ্লেষণের সময় একরকম তাপমাত্রা নির্ধারণ করে, শ্বসনের সময় একরকম তাপমাত্রা নির্ধারণ করে, আবার ফুল ফল ধারণের জন্য একরকমের তাপমাত্রা নির্ধারণ করে। এবং এমনকি পাতাগুলাকে সে রাখবে গাছের সাথে, না ফেলে দিবে, এটার জন্য তার একটা নির্দিষ্ট তাপমাত্রার দরকার হয়। এবং সেই তাপমাত্রার নির্দিষ্টতা অনুযায়ী উদ্ভিদ কত বড় হবে, কত ছোট হবে,
এবং কোন জায়গায় থাকবে, সে কি উঁচু জায়গায় থাকবে না নিচু জায়গায় থাকবে, সমতলে থাকবে না খাদে থাকবে না পানিতে থাকবে, এই উদ্ভিদগুলার এই পছন্দ অপছন্দগুলা সবকিছুই তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে তাপমাত্রার এই রেঞ্জটা উদ্ভিদকে কিভাবে বিস্তার লাভ করে, এখানে সূর্যালোক ও তাপমাত্রার পরস্পর সম্পর্কযুক্ত। আমি আগেই বলছি, তাপমাত্রার উপর নির্ভর করে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের উদ্ভিদ অঞ্চল তৈরি হয়েছে। বিভিন্ন রকমের এই যে ক্রান্তীয় অঞ্চল তাপমাত্রা বেশি, বৃষ্টিপাত বেশি, এবং এখানে সবসময় চিরহরিৎ বনাঞ্চল জন্ম হয়। তার মানে কি, এখানে আলু প্রেমী উদ্ভিদ জন্মাবে। ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায় হচ্ছে তাপমাত্রা কম তাপমাত্রাযুক্ত অর্থাৎ বরফযুক্ত মেরু অঞ্চলে। এখানে এদের সংখ্যা খুব কম এবং সাধারণত উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে মধ্যম ধরনের বনাঞ্চল দেখা যায়। অর্থাৎ এখানে ছায়াপ্রেমী উদ্ভিদ হয় সাধারণত, এবং এইসব নাতিশীতোষ্ণ অঞ্চল এবং উপক্রান্তীয় অঞ্চলে ও মরুভূমিতে কিন্তু একদম ছায়াপ্রেমীও না, এরা কিন্তু একদম নিম্ন তাপমাত্রা সহ্যকারী উদ্ভিদ জন্মায় এবং বিভিন্ন রকমের প্রকৃতি এবং বিস্তার ও জীবনচক্র ওরা নির্বাহ করে। তাহলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অর্থাৎ তাপমাত্রা পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন রকমের ভাগ করা হয়েছে। 4টা রকম দেখা যাচ্ছে এখানে। মেগাথার্মস অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রায় যেসব উদ্ভিদ অভিযোজিত হতে পারে। তারপরে হচ্ছে মেসোথার্ম। মেগাথার্ম উদ্ভিদ সাধারণত গ্রীষ্ম প্রধান অঞ্চলে জন্মায়, সারা বছর জুড়ে এদের তাপমাত্রার প্রয়োজন হয়। মেসোথার্ম উদ্ভিদগুলা শীতকালে জন্মায়, কম তাপমাত্রা সহ্য করতে পারে। সাধারণত ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে এইসব উদ্ভিদগুলা জন্মায়। মাইক্রোথার্ম, যে সকল উদ্ভিদ স্বাভাবিক বৃদ্ধির জন্য কম তাপমাত্রার প্রয়োজন হয় এদেরকে মাইক্রোথার্ম বলা হচ্ছে। এরা অনেক কম তাপমাত্রা সহ্য করতে পারে এবং শীত প্রধান অঞ্চলে এই উদ্ভিদ সাধারণত জন্মায়। আরেকটা হচ্ছে হ্যাকিওথার্ম। এই সকল উদ্ভিদ অত্যধিক কম তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রির নিচে জন্মাতে পারে। এরা প্রধানত মেরু অঞ্চলে জন্মায় এবং অ্যালপাইন অঞ্চলে জন্মায়। এই উদ্ভিদগুলা অত্যধিক ঠান্ডা সহ্য করতে পারে এবং ঠান্ডার জন্য এদের কোনো ক্ষতি হয় না। আর যারা সাধারণত মেসোথার্ম বা মেগাথার্মে জন্মায় এদের কিন্তু ঠান্ডার জন্য কিছু কিছু ক্ষতি হয়ে যেতে পারে। উদ্ভিদের তাপমাত্রার যেসব ইয়েগুলা, আমরা তো জানি যে প্রস্রবণের জন্য নির্দিষ্ট একটা তাপমাত্রার দরকার হয়, যেমন 20 থেকে 35-এর মধ্যে ওরা ভালো সালোক সংশ্লেষণ করতে পারে। এবং মেসোথার্মের যে উদ্ভিদগুলা, মেসোথার্ম উদ্ভিদ এবং মেগাথার্ম উদ্ভিদ, এরা উভয়ই কিন্তু সাধারণত 20 থেকে 35 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে। আর কিছু কিছু উদ্ভিদ আছে অনেক বেশি উষ্ণ সহ্য করতে পারে, 70 ডিগ্রি পর্যন্ত, সাধারণত 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে। তোমার নীলাভ সবুজ শৈবাল কিছু ব্যাকটেরিয়া আছে, এরা অল্প সংখ্যক যেগুলো 70 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে। আর তোমার যেসব উদ্ভিদ নর্মাল স্বাভাবিক সালোক সংশ্লেষণ করে স্বাভাবিক অবস্থায়, এরা সাধারণত 20 থেকে 25 ডিগ্রির মধ্যে করে। ম্যাক্সিমাম ওরা 45 ডিগ্রি পর্যন্ত ইয়ে করতে পারে। 45 ডিগ্রি পরে ওদের সালোক সংশ্লেষণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং 45 ডিগ্রি পরে অনেকের সালোক সংশ্লেষণ ক্ষমতা একদম রহিত হয়ে যায়। আর এদিক থেকে 0 ডিগ্রির নিচে সাধারণত বেশিরভাগ উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে না। মেইনলি এরা 20 থেকে 25-এর মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে সালোক সংশ্লেষণ করতে পারে। আর যারা 40 ডিগ্রির উপরে করতে পারে, তাপমাত্রার ইফেক্ট করে ভার্নালাইজেশন বলে। অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য যে নির্দিষ্ট তাপমাত্রাটা দরকার হয় সেই নির্দিষ্ট তাপমাত্রায় অনেক উচ্চ তাপমাত্রা সহ্যকারী উদ্ভিদ কিন্তু অঙ্কুরিত হতে পারে না নিম্ন তাপমাত্রা ছাড়া। এই জন্য এদেরকে ভার্নালাইজেশন করা হয়, অর্থাৎ নিম্ন তাপমাত্রায় ট্রিটমেন্ট করে এদেরকে যদি অঙ্কুরিত করে লাগানো হয় সেই ক্ষেত্রে আমরা ভালো উদ্ভিজ্জ ফসল জন্মাতে পারি। অর্থাৎ আরেকটা বিষয় আছে হচ্ছে কিছু কিছু প্রভাব আছে সূর্যের এবং তাপমাত্রার ফলে উদ্ভিদের উপরে যেসব ক্ষতিকর প্রভাব পড়ে, সেই ক্ষতিকর প্রভাবগুলো এমনিতেও শ্বসন, সালোক সংশ্লেষণ বা অন্যান্য জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো করার জন্য যে নির্দিষ্ট তাপমাত্রার দরকার হয় সেই নির্দিষ্ট তাপমাত্রার উপরে বা নিচে গেলে উদ্ভিদের কিন্তু বেশ কিছু ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতিগুলোর মধ্যে আছে হচ্ছে
তোমার সূর্যাস্ত এবং সূর্য উদয়ে রাতের বিভিন্ন সময়ে তাপের যে পার্থক্য হয় তা উদ্ভিদ জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে, এবং এই প্রভাবের ফলে ক্ষতিকর যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে সত্যজনিত একটা ক্ষত তৈরি হয়, যেমন কম তাপমাত্রা জনিত উদ্ভিদ দেহের ক্ষতি। এবং এই কম তাপমাত্রা জনিত ক্ষতিটা কিন্তু 0 ডিগ্রির নিচে হতে হবে এমন কোনো কথা নেই, 0 ডিগ্রির উপরেও হতে পারে। কারণ অনেক উদ্ভিদ আছে যারা 20 ডিগ্রির নিচেই থাকতে পারে না, 20 ডিগ্রির পরেই ওরা আর হয়ে যায়। যেমন অতি উচ্চ তাপমাত্রায় যেসব উদ্ভিদ জন্মায় এরা কিন্তু 20 ডিগ্রির নিচে আর করতে পারে না, ওদের প্রোটোপ্লাজমে কাজ করে না, এবং এখানে বিশ্রবণ বা শালুক সংশ্লেষণ, শ্বসন, এই কাজগুলোকে ওদের বন্ধ করে দিতে হয় অনেক সময় সহ্য করার একটা থাকে। এই জন্য সাধারণত দেখা যায় যে নর্মাল 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এই ক্ষতগুলা তৈরি হয়ে যায়, এবং এই ক্ষতগুলার মধ্যে ওরা বেশিরভাগ উদ্ভিদই সুপ্ত অবস্থায় চলে গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আর যদি সুপ্ত অবস্থায় না যাওয়া অবস্থায় অর্থাৎ ভেজিটেটিভ অবস্থায় যদি ওদের কোনো ক্ষত তৈরি হয়, ক্লোরোসিস হতে পারে। এবং ক্লোরোসিস মানে হচ্ছে ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া, উদ্ভিদের পাতার ক্লোরোফিলগুলা নষ্ট হয়ে যাওয়া। এবং সাধারণত শীত প্রধান অঞ্চলের যে উদ্ভিদ এগুলোর যদি গরম থেকে মানে উষ্ণ অঞ্চলে জন্মানো হয় তাহলে এদের কলায় পানি শূন্যতা দেখা দিতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিক ক্ষতও তৈরি হয়। যান্ত্রিক ক্ষত মানে হচ্ছে কলার ক্ষত তৈরি হওয়া, কলা নষ্ট হয়ে যাওয়া। এবং অধিক তাপজনিত ক্ষতও তৈরি হয়। আবার তাপমাত্রা বেশি হলেও কিন্তু কিছু ক্ষত তৈরি হয়, নিম্ন তাপমাত্রায় যেমন ক্ষত তৈরি হয় উচ্চ তাপমাত্রাও ক্ষত তৈরি হতে পারে। তাপে মূল বা পাতা অপেক্ষা কাণ্ড বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ উচ্চ তাপে যেটা ক্ষতি হয় সেটা মূল এবং কাণ্ডের চেয়ে এই মূল এবং পাতার চেয়ে কাণ্ডে বেশি ক্ষত তৈরি করতে পারে। এবং গরম মৃত্তিকার সংস্পর্শে আসলে চারা গাছ এবং বিরুৎ জাতীয় উদ্ভিদ মারা যেতে পারে। অর্থাৎ তাপমাত্রা যদি হঠাৎ করে বেড়ে যায়, বিশেষ করে মাটির তাপমাত্রা বেড়ে গেলে চারা মরে যেতে পারে। আর কাণ্ডের গায়ে গোলাকার পুরা দাগের নিয়ে দাগ সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় স্টেম গার্ডেল। এই ক্ষতটাকে বলা হয় অধিক তাপজনিত ক্ষত, স্টেম গার্ডেল হতে পারে। কখনো কখনো হিট ক্যাঙ্কার সৃষ্টি হতে পারে, অর্থাৎ তাপের ফলে উদ্ভিদের যে ক্ষতিগুলা হয় এই ক্ষতিগুলোর মধ্যে অধিক তাপেও হতে পারে আবার নিম্ন তাপেও হতে পারে। অধিক তাপে হয় হচ্ছে স্টেম গার্ডেল এবং তোমার হিট স্ট্রোক, হিট ক্যাঙ্কার হতে পারে। এবং নিম্ন তাপমাত্রায় হয় হচ্ছে ক্লোরোসিস, অর্থাৎ ক্লোরোফিলের ক্ষতি হয়, ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, ভেঙে যায় সাধারণত। আর কাস্টল কাণ্ডে এক ধরনের ক্ষত হয়, তাকে বলা হয় সানস্কেল। পরিবেশের তাপমাত্রা 15 মিনিট থেকে কয়েক ঘন্টা যদি 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যায়, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রাটা যদি 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কয়েক মিনিটের জন্য বেড়ে যায় তাহলে হিট শক পীড়ন দেখা দেয়। অর্থাৎ এটা হিটের জন্য, তাপমাত্রা অতি তাপমাত্রার জন্য আরেকটা ক্ষতিকর বিষয়, সেটা হচ্ছে উদ্ভিদে হিট শক পীড়ন হয়। এবং সাধারণত ধান এরূপ হিট শক প্রতিরোধের জন্য এক ধরনের প্রোটিন সৃষ্টি করে। তাহলে আমরা এই হিট শক প্রতিরোধ করতে পারে এমন একটা উদ্ভিদের নাম জানলাম, সেকে ধান। ধান কিন্তু হিট শক প্রতিরোধের জন্য এক ধরনের কি তৈরি করে, প্রোটিন উপাদান তৈরি করতে পারে, HSPS। এই প্রোটিন উপাদানের নাম হচ্ছে HSPS। গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদ অত্যধিক তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা কর্কের ন্যায় বাকল তৈরি করে। অর্থাৎ অধিক তাপমাত্রাযুক্ত জায়গার উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে, ওরা কর্কের বাকল তৈরি করতে পারে, পুরু পত্রফলক তৈরি করতে পারে, পুরু কিউটিকল তৈরি করতে পারে। এগুলো হচ্ছে অতি তাপমাত্রাযুক্ত উদ্ভিদ নিজেকে রক্ষা করার জন্য অভিযোজন করে যে বৈশিষ্ট্যগুলা নিজের দেহে তৈরি করে। কি তৈরি করে? কর্কের মতো বাকল তৈরি করতে পারে, পুরু পত্রফলক তৈরি করতে পারে। পত্রফলক চিনো তো? পাতার কোন অংশকে পত্রফলক বলে? হাতের ন্যায় প্রশস্ত অংশটাকে পত্রফলক বলে। পত্রফলকটা সাধারণত মোটা হবে, পুরু হবে, আর পুরু কিউটিকল থাকবে, অর্থাৎ ত্বকের উপরে মোটা স্তরে যে বিভিন্ন রকমের মোম বা অন্যান্য উপাদান তৈরি করতে পারে ওরা। তাপ, বীজের সুপ্ততা, অর্থাৎ বীজকে তাপ সহ্য করার জন্য
সুপ্ত অবস্থায় রাখতে হয়। কোথায় থাকে? অত্যধিক তাপে অনেক সময় বীজের মধ্যে অবস্থিত পানি শুকিয়ে যায়, অনেক তাপের ফলে পানি শুকিয়ে যায়, ফলে বীজ সুপ্ত অবস্থা ধারণ করে। এই জন্য বেশি উষ্ণ অঞ্চলে কোনো কোনো উদ্ভিদের বিস্তার লাভ ঘটে না। বেশি উষ্ণ অঞ্চলেও কিন্তু আবার উদ্ভিদ থাকে না। খুব নিম্ন তাপে যেমন উদ্ভিদ থাকে না, সেরকম অতি উচ্চ তাপেও কিন্তু উদ্ভিদ থাকে না। তাপমাত্রা এবং রোগবালাইও হয়, কিন্তু তাপমাত্রা যদি মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার বেশি বা কম হলে বিভিন্ন রকমের রোগবালাইও ঘটে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট ছত্রাক ও ব্যাকটেরিয়া উদ্ভিদকে আক্রমণ করতে পারে। এবং বাতাসে যদি তাপমাত্রা কমে যাওয়ার ফলে আর্দ্রতা বেড়ে যায়, তাহলে এই ঘটনাটা বেশি ঘটে সাধারণত। এবং এই জন্য পরিবেশে যদি আর্দ্রতা বেড়ে যায়, তাপমাত্রা এইসব ছত্রাক এবং ব্যাকটেরিয়ার উপযুক্ত তাপমাত্রা তৈরি হয়, তখন এই জিনিসগুলা বেড়ে গিয়ে গাছপালা বেশি রোগাক্রান্ত হয়। তাছাড়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পরাগ রেণুর উৎপাদনেও বাধা হয় তাপমাত্রা। পরিবেশের তাপমাত্রা, তোমাদের নির্ধারিত যে বইটি আছে কবি পাবলিকেশনের, এখানে একটা ভুল আছে, দেখো নির্দিষ্ট পরিবেশের তাপমাত্রায় 160 ডিগ্রি সেন্টিগ্রেড, 160 ডিগ্রি সেন্টিগ্রেডে তো কোনো বেঁচেই থাকতে পারার কথা না। এটা হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধান এবং কলার পরাগরেণু সৃষ্টি বাধাগ্রস্ত হয়। অর্থাৎ ধান আর কলা কি করে? পরাগরেণু সৃষ্টির জন্য পরিবেশের তাপমাত্রা যদি 16 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়, অর্থাৎ শীতের দিনে আমাদের দেশের তাপমাত্রা তো 16-র নিচে নেমে যায়, তাই না? 6-7-ও চলে আসে অনেক সময়। সেই সব ক্ষেত্রে কার পরাগায়ন হবে না? কলা আর ধানের। অর্থাৎ এই দুটি গাছের ফলন বাধাগ্রস্ত হবে। ধান আর কলা 16 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি তাপমাত্রা আছে। এবং তাপমাত্রা কিন্তু বনাঞ্চল তৈরিতেও প্রভাব বিস্তার করে। যদি একটা বনাঞ্চল তৈরি হওয়ার জন্য তো অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। সেই ধাপের মধ্যে সবচেয়ে বড় ধাপটা হচ্ছে সে অঙ্কুরিত হওয়া থেকে কিন্তু মাটির সাথে তার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, অর্থাৎ ইকেসিস বা প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত ওই বনাঞ্চলটার যে নির্ধারিত তাপমাত্রা, সেই তাপমাত্রা যদি ওই যে বললাম 15 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি তাপমাত্রা উঠে যায়, তাহলে তার প্রতিষ্ঠায়ও মানে বাধাগ্রস্ত হবে। এবং সেই ক্ষেত্রে খুব সহজে সে প্রতিষ্ঠিত হবে না, সে ধ্বংস হয়ে যেতে পারে, আবার তাকে নতুন করে প্রতিষ্ঠিত হতে পারে। এই জন্য শীতপ্রধান দেশের উদ্ভিদ অনেক সময় গ্রীষ্মপ্রধান দেশে, এবং গ্রীষ্মপ্রধান দেশের উদ্ভিদ অনেক সময় শীতপ্রধান দেশে স্থায়িত্ব লাভ করতে পারে না। আমি আগামী ক্লাসে তোমাদের পানি এবং বায়ু প্রবাহ, এই দুটা জলবায়ুগত প্রবাহ পড়াবো। তোমরা যদি মনে করো তোমাদের কোনো প্রশ্ন আছে, তাহলে তোমরা প্রশ্নগুলো করে নিতে পারো। আর হচ্ছে আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলা আগামী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তোমরা এখানে কমেন্টে প্রশ্ন করে নিতে পারো। আর তোমাদের যদি এই দুইটা অধ্যায়ে কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো কভার দিতে পারো। আর তোমাদের ক্লাসে আমি তো আসলে এভাবে বসে থেকে লেকচার দিয়ে অভ্যস্ত না, দাঁড়িয়ে অভ্যস্ত। আর তোমাদের লাইটের এবং তাপমাত্রার এই রেঞ্জগুলা যদি আমি সহজভাবে বোর্ডে লিখে করে দিতে পারতাম, তাহলে তোমাদের মনে থাকতো। আমি আশা করব যে তোমরা আমি বলার সময় নিজেরা লিখে নিয়েছো খাতার মধ্যে, এবং খাতায় লিখে এই প্রশ্নগুলোকে, ছোট ছোট প্রশ্ন যেগুলা থাকে সাধারণত, তোমাদের সেই ছোট প্রশ্নগুলা থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো। এবং ছোট প্রশ্নের উত্তরগুলা যদি তোমাদের পেতে অসুবিধা হয়, তোমরা আমাকে প্রশ্ন করে নিতে পারো এই প্রশ্নগুলোর জন্য, এই দুটো অংশের জন্য। আর তোমাদের যদি কোনো, আমি আগামী দিন যে পানি এবং বায়ু প্রবাহ পড়াবো, আর্দ্রতা, হিউমিডিটি এবং যে উইন্ড, এই দুটো অংশ পড়াবো, সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা সেটাও দিয়ে দিতে পারো আমাকে। অর্থাৎ তোমরা যদি প্রশ্ন অনুযায়ী চাও, সেটা কিন্তু আমি তো দেই না, তোমরা ভালো করেই জানো।
কিন্তু এই লেকচারে আমার মনে হয় তোমাদের এই বইটাই তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের প্রশ্নগুলো অবশ্যই এই বই থেকেই হয়, তোমরা এখান থেকে ইয়ে করতে পারো। কিছু ছাপার ভুল আছে, ছাপার ভুলগুলা ঠিক করে নিতে পারো। মুক্তিদে, এমডি রুবেল, শিমুল, মাহমুদা খাতুন। আচ্ছা, থ্যাংক ইউ যে কয়জন উপস্থিত ছিলে। আসেন। অসুবিধা নেই, আমি এন্ডে ক্লিক একটা দিছি, কিন্তু এন্ড হয়নি মনে হচ্ছে। If you are not doing nothing, you will be able to use. আমার মনে হয় এই এন্ডে ক্লিক। If you want to save, এটা তো অটো চলে গেছে বলতেছে। if you end this video now, you will be able to choose. If you end this video now, you will be able to choose if you want to save or delete it. আমি তো এন্ড করে দেবো, এখানে আরেকটা ক্লিক